আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে যে দুটি সিকিউ থাকে তার মধ্যে একটা আসে অম্লক্ষার সাম্যাবস্থা থেকে, যেখানকার বাফার দ্রবণের টপিকের পড়াশোনা আমরা অলরেডি একটা ক্লাসে করে ফেলেছি। অপর সিকিউটি আসে রাসায়নিক সাম্যাবস্থা অথবা আমাদের কেপিকেসি থেকে। আজকের ক্লাসে আমরা কেপিকেসি নিয়ে বা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই ভাইয়া একটু তোমাদের সাথে আলোচনা করতে চাই রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায়। দেখো, আমি যখন একটা বিক্রিয়া পাত্রে বিক্রিয়া শুরু করতেছি তখন সেখানে কিন্তু শুধু বিক্রিয়ক থাকে, উৎপাদ থাকে না। বিক্রিয়কটা ক্রমাগত ভেঙে গিয়ে উৎপাদটা তৈরি করবে, তাই না? যখনই আবার উৎপাদ তৈরি হওয়া শুরু হবে তখন কিন্তু রিভার্স বিক্রিয়া হবে, উৎপাদও ভেঙে গিয়ে এ তৈরি করতে থাকবে। এই জন্যই তো একটা রাসায়নিক বিক্রিয়া উভমুখী হয়, তাই না? তাহলে দেখো ভাইয়া, এখানে উদাহরণ হিসেবে একটা উভমুখী বিক্রিয়া নিয়েছি যেখানে এ থেকে বি তৈরি হচ্ছে। শুরুতে অবভিয়াসলি বি এর কোনো পরিমাণ নাই, আর বি সর্বোচ্চ পরিমাণ ছিল, ধরো পরিমাণটা 20, আমি মোল নাম্বার দিয়ে লিখতেছি। পরবর্তীতে দেখা গেল এ ভেঙে গিয়ে হয়ে গেছে 12, বি 8। তার আমরা কি দেখতে পারতেছি? ক্রমাগত ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে না বা ওরা ভেঙে যাচ্ছে না। এই যে বিক্রিয়কের বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনের হার বা ভেঙে যাওয়ার হার, তার মাধ্যমে কিন্তু আমরা বিক্রিয়ার রেট বা বেগ বের করতে পারি। সেটা হতে পারে উপরে ঘনমাত্রার পরিবর্তনকে যদি আমরা নিচে সময় দ্বারা ভাগ করে দিই, এই হচ্ছে আমাদের বিক্রিয়ার রেট। এন্ড বিক্রিয়ার রেট কিন্তু দুই দিক থেকে হতে পারে। একটা আমার সম্মুখমুখী বিক্রিয়ার রেট, আর একটা কিন্তু পশ্চাৎমুখী বিক্রিয়ার রেট। সেটাই দেখো ভাই, এই গ্রাফে নেওয়ার চেষ্টা করছি। আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার রেটকে ধরো আমরা বললাম আর এফ বা ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট, আর পশ্চাৎমুখী বা বি ভেঙে গিয়ে এ তৈরির যে বিক্রিয়াটা, সেটার বেগ আমি ধরলাম আর বি বা রিভার্স বিক্রিয়ার বেগ অথবা পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ। And তোমরা বলতে পারো ভাইয়া, আপনি কেন ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা একদম ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু করলেন আর রিভার্সেরটা একদম জিরো থেকে শুরু করলেন? লক্ষ্য করে দেখো তো, ইনিশিয়ালি কি বি ছিল বা উৎপাদটা ছিল না? সেই কারণে উৎপাদটা কিন্তু জিরো থেকে বাড়তে থাকে, আর বিক্রিয়কের বেগটা ক্রমাগত ম্যাক্সিমাম থেকে কমতে থাকতেছে। বুঝতে পারছি? এখন দেখা যায় কি, একটা সার্টেন টাইম পরে একটা উভমুখী বিক্রিয়ায় দুইটা বেগই সমান হয়ে যায়। অর্থাৎ উৎপাদ যতগুলো ভেঙে বিক্রিয়ক তৈরি করতেছে, বিক্রিয়কও ততগুলো ভেঙে উৎপাদ তৈরি করে। এবং এই অবস্থাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে বলো তো, আমাদের রাসায়নিক সাম্যাবস্থার মেইন শর্তটা কি? মেইন শর্তটা হচ্ছে যে আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের যে রেটটা বা বেগটা, সেটা সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে আসছে। এটা একটা সহজ এক্সাম্পল দিয়ে চিন্তা কর। ধরো ভাইয়ার কাছে 20 টাকা আছে, ভাইয়ার ছোট বোনের কাছে 30 টাকা আছে। ও আমাকে প্রতি ঘন্টায় ঘন্টায় 5 টাকা করে দিচ্ছে, আমিও ওকে প্রতি ঘন্টায় 5 টাকা করে দিচ্ছি। আমাদের আদান প্রদানের যে হারটা, সেটা সেম না বা সমান না। এই কারণে বাইরে থেকে একজন দেখে বলবে, আরে ওদের মধ্যে কোনো টাকা পয়সার আদান প্রদান বা লেনদেন হচ্ছে না। কেন? কারণ আমাদের রেট সেম হয়, বাইরে থেকে দেখে মনে হয় আমাদের পরিমাণটা স্থির হয়ে গেছে। তাই দেখে বাইরে থেকে মনে হবে বিক্রিয়াটা স্থির হয়ে গেছে, আসলে স্থির না। হবে কি, ওই যে আমার টাকা যেমন 20-20ই রয়ে গেছে, আমার বোনের টাকা যেমন 30-30ই রয়ে গেছে, এক্ষেত্রে তোমার কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট অর্থাৎ আমাদের প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন সেটা, অথবা রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়কের যে কনসেন্ট্রেশন, সেটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুব হয়ে যাবে। দেখো তো, এই ক্ষেত্রে চিত্রটা লক্ষ্য কর যে যত সময় যাচ্ছে আমার বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি করতেছে। তোমরা মনে করতে পারো ভাইয়া, এখানে দুটো সেম সেম, এটা হয়তো সাম্যাবস্থা না। সাম্যাবস্থা অ্যাকচুয়ালি অর্জিত হয়েছে এই 20 সেকেন্ডের পর থেকে। কেন? দেখো, 20 সেকেন্ডের পর থেকে ওদের ভ্যালুটা বা কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট হয়ে গেছে। কেন? কারণ ওই যে রেটটা সেম, যার কারণে পরিমাণটা ধ্রুব হয়ে গেছে, সমান না কিন্তু। আগে যা ছিল তাই থাকতেছে। তাহলে এই দুটোই কিন্তু আমাদের আসলে রাসায়নিক সাম্যাবস্থার মেইন শর্ত। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? এবার চলো আমরা সামনের দিকে যাই। ও আচ্ছা, এখানে দেখো আমি ভাই গ্রাফের মাধ্যমে কিন্তু সেটা রিপ্রেজেন্ট করছি। কিভাবে? যে আমার ফরওয়ার্ড ডিরেকশনের বেগ আর ব্যাকওয়ার্ড ডিরেকশনের বেগ এই পর্যায়ে এসে দেখো সমান হয়ে গেছে, আর এফ ইকুয়ালস টু আর বি। এবং এই কারণেই কিন্তু এটাকে আমি বলে দিছি কি ইকুইলিব্রিয়াম বা আমাদের সাম্যাবস্থা। আর এই গ্রাফে ভাইয়া রেট নেই, ভাইয়া নিচে হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। দেখো তো, এখানে এসে কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে গেল না কেন? ধরো এই গ্রাফে এই বরাবর ভ্যালুটা হচ্ছে 40, দেখো 40-তে কনসেন্ট্রেট মানে একদম কনস্ট্যান্ট হয়ে গেছে। এখানে ধরো ভ্যালুটা হচ্ছে 20, দেখো 20-তে এসে কনস্ট্যান্ট হয়ে গেল। এই জন্যই দেখো এটাকে বলা হয়েছে কি ইকুইলিব্রিয়াম। তাহলে ঘনমাত্রা হয়ে যাবে ধ্রুবক, বাট রেটটা মিলে যেতে হবে দুই দিক থেকে। তাহলে ভাইয়া দেখো, আসলে কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের সাম্যাবস্থার জন্য তিনটা গ্রাফ লিখতে পারি, তিনটা গ্রাফ পসিবল। কিরকম দেখো, একটায় যে হ্যাঁ আমার প্রোডাক্ট উৎপাদের থেকে বেশি হয়ে গেছে, অথবা বিক্রিয়ক
বেশি হয়ে গেছে। দেখো এই গ্রাফের ক্ষেত্রে, এই গ্রাফে কিন্তু বিক্রিয়ক কম, এখানে বিক্রিয়ক বেশি হয়ে গেছে, অথবা দুইটার ভ্যালু সমানই হয়ে গেছে। যাই হোক না কেন, মেইন শর্ত হচ্ছে দুইটা যেন ধ্রুবক হয়ে যায়। দেখো তো, এই পয়েন্টে এসে দুজন ধ্রুবক হয়ে গেল না, তাই এটাই কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এবার এই যে ডটেড লাইন, এখানে এসে দুজনে কনস্ট্যান্ট হয়ে গেছে না, তাই এটাই কিন্তু সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। একইভাবে এখানে দুজন সেম হয়েছে, তো কি হয়েছে, ভ্যালুটা কি এখানে এসে কনস্ট্যান্ট হয়ে গেল না থার্ড গ্রাফটায়, তাই এই পয়েন্টটার ক্ষেত্রে কিন্তু আমি পেয়ে গেছি ইকুইলিব্রিয়াম। জাস্ট এখান থেকে আলাদা একটা অবজারভেশন আমরা বলতে পারি, যে ধরো ব্ল্যাক নিচ্ছে এখানে, যে এই ক্ষেত্রে আমার সাম্যাবস্থায় যে ইকুইলিব্রিয়ামে তোমার প্রোডাক্টের পরিমাণটা, ধরো প্রোডাক্ট আমি আলাদা করে কনসেন্ট্রেশন দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যে প্রোডাক্টটা এখানে রিঅ্যাক্টেন্ট থেকে বেশি হয়, অর্থাৎ প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন সেটা গ্রেটার দেন হয়েছে রিঅ্যাক্টেন্ট, এই জন্য গ্রাফটা উপরে দিয়ে গেছে, বাট আলটিমেটলি কিন্তু কনস্ট্যান্ট আছে। একইভাবে এই পরেরটায় দেখো রিঅ্যাক্টেন্ট আছে প্রোডাক্টের থেকে বেশি, তাহলে ধরো সংক্ষেপে লিখলাম রিঅ্যাক্টেন্টটা গ্রেটার দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট। আর এতক্ষণে বুঝেই যাওয়ার কথা তোমাদের, যে এই গ্রাফের ক্ষেত্রে কি হয়েছে, দুইটা অ্যাকচুয়ালি ইকুয়াল হয়ে গেছে, যে এই ক্ষেত্রে রিঅ্যাক্টেন্ট আর আমাদের প্রোডাক্ট দুইটারই কনসেন্ট্রেশন সাম্যাবস্থায় এসে কিন্তু সেম হয়ে গেছে। এটা জাস্ট একটা ছোট্ট অবজারভেশন হতে পারে, বাট আলটিমেট কথা যেখানে ওরা ধ্রুব হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল লাইন আমরা পাচ্ছি, সেখানেই কিন্তু আবার রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হচ্ছে। এই হচ্ছে আমাদের রাসায়নিক সাম্যাবস্থার শর্ত, বা কখন আসলে সাম্যাবস্থা একটা বিক্রিয়া পৌঁছায়। এবং দেখো বোর্ড পরীক্ষা তোমাদের কিন্তু আসে যে রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে একটা গতিশীল সাম্যাবস্থা। কেন? দেখে মনে হয় যে আসলে কোনো বিক্রিয়া হচ্ছে না, আর আসলে কিন্তু হচ্ছে, জাস্ট রেটটা সমান, তো বিক্রিয়াটা গতিশীল আবার সাম্যাবস্থায় আসছে, এই জন্য বলা হয় গতিশীল সাম্যাবস্থা। ঠিক যেভাবে ভাইয়ার বোন কিন্তু টাকা পয়সা আদান প্রদান করতেছিলাম, বাট বাহ্যিক ভাবে দেখে মনে হয় আরে আমার যা টাকা আছে তাই তো আছে, আমি কিছু দিচ্ছিও না নিচ্ছিও না। বুঝতে পারছি কিনা? এবার আসো আমরা সামনের দিকে অগ্রসর হই। দেখো, এবার আমরা চলে যাব আমাদের ভর ক্রিয়ার সূত্রে। ভর ক্রিয়ার সূত্রতে কি বলছে, কারণ আমরা সামনে কেপি গেছি পড়বো। ভর ক্রিয়ার সূত্রতে বলা হয়েছে যে একটা বিক্রিয়ার হার বা বেগ, আমরা যে মাত্র রেটটা বের করলাম, সেই রেটটা হয় তুমি যেই মুহূর্তে বের করতে চাও সেই মুহূর্তে থাকা সক্রিয় ভরের সমানুপাতিক। এন্ড সক্রিয় ভর জিনিসটা কি? সক্রিয় ভর দ্রবণের বেলায় বা আমাদের অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে হয়ে যায় মোলার ঘনমাত্রা বা মোলারিটি, আর গ্যাসের ক্ষেত্রে সেটা হয়ে যাবে কিন্তু আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার। আর আমাদের একদম সলিড যে বস্তুগুলা থাকে তাদের জন্য আমাদের বা কঠিনের ক্ষেত্রে কিন্তু এই মানটা 1 ধরা হয়। বুঝতে পারছেন? সামনে যে আমরা ম্যাথগুলা করব তার জন্য আমাদের এই পূর্বের চ্যাপ্টারগুলোর ফর্মুলা মনে রাখতে হবে। আংশিক চাপ মানে কি? মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। যার চাপ বের করবা তারই মোল ভগ্নাংশ বসাতে হবে। আবার মোল ভগ্নাংশ কি? উপরে বসাতে হবে নিজের মোল, আর ডিভাইড করে দিতে হবে কিন্তু মোট মোল সংখ্যা দ্বারা। এবার আসো আমরা আমাদের সাম্য ধ্রুবক বা কেপি কেসি নিয়ে পড়াশোনা করব। কেপি হচ্ছে আংশিক চাপ সাম্যধ্রুবক, অপরদিকে কেসি হচ্ছে মোলার সাম্যধ্রুবক। তোমাদের বোঝার কথা যে কেসিতে ডিল করা হবে মোলারিটি নিয়ে, অর্থাৎ এক্ষেত্রে সক্রিয় ভরটা কাউন্ট হবে মোলারিটি হিসেবে, আর কেপির বেলায় সক্রিয় ভরটা হবে কি আমাদের আংশিক চাপ। এখন দেখা যায় কি আমরা গ্যাসীয় পদার্থের জন্য কিন্তু মোলারিটি বা ঘনমাত্রা বের করতে পারি, সেজন্য কেসিটা আসলে অ্যাপ্লিকেবল হবে বোথ অ্যাকোয়াস সলিউশন এবং একই সাথে গ্যাসিয়াস সলিউশন। বাট কেপি বা আংশিক চাপ সাম্যদ্রবক আমরা কিন্তু শুধুমাত্র গ্যাসিয়াস সলিউশনের জন্য বের করতে পারবো। এখন ইকুয়েশনটা কি হবে কেপি গ্যাসের, আসলে সেটা একটু প্র্যাকটিস করে ফেলি। ধরো ভাইয়া হচ্ছে এই বিক্রিয়ার জন্য কেপি গ্যাসের ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে কেসি হবে দেখো কিরকম। অলওয়েজ মনে রাখবা প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট, উপরে থাকবে উৎপাদ নিচে থাকবে বিক্রিয়ক। এক্ষেত্রে আমাদের উৎপাদ কি? অ্যামোনিয়া গ্যাস না? আমরা যেহেতু কেসি বের করতেছি আমাদেরকে মোলারিটি নিতে হবে, তাই অ্যামোনিয়া গ্যাসের যে মোলারিটি ওর সাথে সহগটা চলে যাবে পাওয়ারে, তাই এক্ষেত্রে উপরে হবে স্কোয়ার। একইভাবে এবার আসো বিক্রিয়কে আসি, বিক্রিয়কগুলো নিচে বসবে। নিচে হবে কি হাইড্রোজেনের ঘনমাত্রা, দেখো সহগটা কত 3 না, তাই 3 বসে যাবে পাওয়ারে। অপরদিকে নাইট্রোজেন কি আছে 1 সহগ, তাই 1 পাওয়ারে চলে যাবে। এইভাবে আমরা কেসি এর ইকুয়েশন লিখতে পারি। ধরো ভাইয়া এবার যদি কেপি এর ইকুয়েশন লিখতে চাই, তখন আমাদের নিতে হবে পার্শিয়াল প্রেসার, এবং আগের মতো উপরে আমাদের উৎপাদ নিচে হচ্ছে বিক্রিয়ক। তাহলে আসলে উপরে কি হবে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া গ্যাস, এবং যেহেতু সহগটা কত ছিল দেখো 2, তাই উপরে হবে স্কোয়ার। নিচে পার্শিয়াল প্রেসার অফ আমাদের হাইড্রোজেন গ্যাস, সহগটা কত ছিল 3, তাই উপরে কিউ, ইনটু পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন গ্যাস। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কেপি এবং কেসি এর ইকুয়েশন। এবং কেপি এবং কেসি এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কিরকম? কেপি হবে কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এই ডেল্টা এনটা কি? আর হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক, টি তো তাপমাত্রা, কেসি তো আমরা বুঝতেছি সাম্য ধ্রুবক। তাহলে এক্ষেত্রে ডেল্টা এনটা কি? ডেল্টা এন হচ্ছে তোমার গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। যেমন এই বিক্রিয়ার জন্য যদি আমি ডেল্টা এন বের করতে বলি কি হবে বলতো? আমাদের উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা দেখো 2,
মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা হচ্ছে 3+1 বা হচ্ছে 4, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডেল্টা এন এর ভ্যালু চলে আসতেছে -2। আমরা এইভাবে অ্যাকচুয়ালি ডেল্টা এন এর ভ্যালুটা ক্যালকুলেট করে থাকি। বুঝতে পারছি? এবার চলো আমরা সামনের দিকে যাই। দেখো, আমাদের সামনে কেপিএসসি এর ম্যাথগুলো করার জন্য কিছু টুলস শিখতে হবে। তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাম্য মোলার অবস্থা লিখতে পারা। বিষয়টা কি? ধরো এই বিক্রিয়াটা ঘটতেছে, আমরা বিক্রিয়ার শুরুতে ওদের মোল সংখ্যা কত কত আছে সেটা লিখতে চাই, এবং বিক্রিয়ার পর সাম্যাবস্থায় যে কি আছে সেটা লিখতে চাই। এই জন্য এটাকে বলা হয় সাম্য মোলার অবস্থা, মোল সংখ্যার অবস্থা সাম্যাবস্থায়। তাহলে আসলে দেখে ফেলি যে ভাইয়া এটা লিখতেছি টাইম যখন জিরোতে, আর ঠিক যখন আমরা সাম্যাবস্থায় পৌঁছাবো তখন টাইম হচ্ছে ইকুইলিব্রিয়াম। ধরে নিচ্ছি ভাইয়া যে শুরুতে এ ছিল এ, এ ছিল বি, এবং শুরুতে কিন্তু আমার উৎপাদ থাকে না, বা ধরো এগুলো কোয়েশ্চেনে গিভেন আছে যে এই বিক্রিয়কটা ছিল এ পরিমাণ, এই বিক্রিয়কটা ছিল বি পরিমাণ। এবার দেখো, ওদের সহগের অনুপাতে ওরা বিক্রিয়া করবে। দেখো এখানে ভাইয়া উল্লেখ করে দিচ্ছি যে বিক্রিয়ার সহগের অনুপাতে ওরা ভেঙে যাবে, তৈরি হবে না কিন্তু, ভেঙে যাবে বা বিয়োজিত হবে। অর্থাৎ দেখো ভাইয়া এক্ষেত্রে লিখবো এর থেকে যদি এক্স মোল যায়, বি এর থেকে তাহলে যাবে 2x মোল। দেখো বিয়োগ করার সময় সহগের রেশিওটা ফলো হয় যে ওর যেহেতু 1:2 রেশিও, তাই এ থেকে যদি এক্স মোল যায়, বি থেকে চলে যাবে কিন্তু 2x মোল। বুঝতে পারছি কিনা? একইভাবে সি এর বেলা যেহেতু 1 রেশিও, তাই এখানে তৈরি হবে +x মোল বা শুধু x, আর এই ক্ষেত্রে 3 এর রেশিও দেখে +3x মোল তৈরি হবে। ইররেসপেক্টিভ অফ আমার ইনিশিয়ালি কত ছিল এবং ইনিশিয়ালি কত থাকবে, এটা কিন্তু কখনো তোমার এই সহগের উপর ডিপেন্ড করে না, এটা যে কোনো কিছু হতে পারে। বুঝতে পারছি না? এটা সহজে বোঝার জন্য এই উদাহরণটা দেখো তো, যে একটা মুরগির কি দুটা পা থাকে না? ধরো আমি একটা মুরগির মাথা আর দুটো পা নিয়ে একটা মুরগি তৈরি করব। এখন তোমাকে আমি বললাম যে আমাদের কাছে 20টা মাথা আছে আর ঠ্যাং আছে টোটাল হচ্ছে 30টা। শুরুতে আমরা বিক্রিয়া করতেছি এই টাইম জিরোতে। ধরো যে সাম্যাবস্থায় যে আমরা মাথা ঠিক 14টা নিয়ে যাচ্ছি, মুরগি কয়টা বানাতে পারবো ট্রাই করবো, দেখবো। আমরা 14টা মাথা নিচ্ছি, ঠিক আছে? তাহলে বলো তো 14টা মাথা থেকে মুরগি তৈরির জন্য তোমার কয়টা পা লাগবে? 28টা না? কারণ প্রত্যেকটা মাথা কিন্তু 2টা পায়ের সাথে যাবে। চিন্তা করো। তাই এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি 30 - 2 × 14। চিন্তা করে দেখো, এবং তৈরি হবে 14 ইন্টু একটা মুরগি। এটাই দেখো একটু আগে ছিল এইভাবে যে আমার 20-এর থেকে বিয়োগ যদি যায় এক্স, যেহেতু 1-এর রেশিও, তাহলে 30-এর থেকে বিয়োগ যাবে 2 এর রেশিওর জন্য কিন্তু 2x। একইভাবে এই ক্ষেত্রে 1 এর রেশিও দেখে তৈরি হবে শুধু x। দেখো তো তাই হচ্ছে না? এই x টাই কিন্তু এখানে 14 হিসেবে বিবেচিত হচ্ছে। বলো বুঝতে পারি কিনা? এটা যদি বুঝতে পারি তাহলে ভাইয়াকে এই বিক্রিয়াটা করার ক্ষেত্রে তোমরা হেল্প করবা। চলো, ধরো আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি টাইমটা 0, এবং এই হচ্ছে আমাদের সাম্যাবস্থায় গেলে কি হবে সেটা বের করতে চাই। ধরো ভাইয়া বললাম এ শুরুতে ছিল হচ্ছে আমাদের পি পরিমাণ, এ ছিল কিউ পরিমাণ, এবং এরা তো ছিলই না। তাহলে আসো আমরা লিখব পি এর থেকে যদি আমি ধরি 2x মোল যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, আমার কিউ এর থেকে কিন্তু চলে যাবে 3x মোল। রেশিওটা দেখো ওদের কত, 2:3। একইভাবে সি এর ক্ষেত্রে তৈরি হবে কিন্তু 2x মোল, আর ডি এর ক্ষেত্রে তৈরি হবে কিন্তু এক্স মোল। খবরদার এই সহগ কত তার উপর ভিত্তি করে কিন্তু ইনিশিয়ালি কত ছিল তার দিকে তাকানো যাবে না, এটা র্যান্ডমলি দেওয়া থাকবে বা কোয়েশ্চেন একটা ভ্যালু বলে দিবে। বুঝতে পারতেছি কিনা? যখন কোয়েশ্চেনে বলে দেয় না তখন আমাদের ধরে নিতে হয়, এবং সেটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় বা সিকিউ সলভ করার সময় ভাইয়া তোমাদেরকে দেখাবো। বুঝতে পারছি কিনা বলো? তাহলে আমরা এখন মোটামুটি ম্যাচিওর কেপিএস এর ম্যাথগুলো শুরু করার জন্য। বাট ম্যাথ শুরু করার আগে আমরা একটু দেখে নিব লা শাতেলিয়ার নীতি অথবা আমাদের সাম্যাবস্থার উপরে বিভিন্ন নিয়ামক পরিবর্তনের প্রভাব। ধরো বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায় গেছে, তুমি বাইরে থেকে ঘনমাত্রা চেঞ্জ করে দিলা বা এক্সট্রা প্রেসার অ্যাপ্লাই করলা বা তাপমাত্রা বাড়ায় কমায় দিলা, তখন কি ধরনের প্রভাব ঘটবে? আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে বিক্রিয়ার অবস্থান এমন ভাবে চেঞ্জ হবে যে তোমার পরিবর্তনের প্রভাবটাও প্রশমিত করে ফেলবে। সেটাই হচ্ছে আমাদের লা শাতেলিয়ার নীতি। কিভাবে করে চলো সেটাই দেখি। ধরো ভাইয়া এই বিক্রিয়াটা নিচ্ছি, এই বিক্রিয়ায় প্রথম পয়েন্টটা লিখলাম নাইট্রোজেনের যে ঘনমাত্রা সেটা যদি আমরা বাড়াই তখন বলো কি হবে? বিক্রিয়াটা যে সাম্যাবস্থায় ছিল তখন তুমি নাইট্রোজেন এক্সট্রা বাড়ায় দিছো, বাট ও তো সাম্যাবস্থায় থাকতে চায়, তাই ও কি করবে? বিক্রিয়া করে আবার সামনের দিকে চলে যাবে। অর্থাৎ নাইট্রোজেনের যে এক্সট্রা পরিমাণটা তুমি বাড়াইলা সেটাও ব্যালেন্স করে ফেলবে। এই জন্য আমরা বলতে পারি যে আমাদের বিক্রিয়াটা কিন্তু এক্ষেত্রে সম্মুখ দিকে অগ্রসর হবে, বা ধরো ভাইয়া বললাম যে ডান দিকে যাবে। ডানে মানেই কিন্তু অ্যাকচুয়ালি সম্মুখ দিকে যাচ্ছে। এবার ধরো ভাইয়া অন্য আরেকটা কেস নেই। ভাইয়া এবার ধরো বলতেছি হচ্ছে 2 নাম্বার, হাইড্রোজেনের ঘনমাত্রা ভাইয়া কমাচ্ছি, তখন বলো কি হবে? বলো তো সাম্যাবস্থায় ছিল, তুমি হাইড্রোজেন কমায় দিলা, তাহলে এখন ঘাটতি তৈরি হয়েছে না? তখন উৎপাদ থেকে বিক্রিয়াটা পেছনের দিকে এসে পড়বে, এবং হাইড্রোজেনের পরিমাণ তুমি যতটুকু কমাইছো সেটার প্রভাব ও প্রশমিত করবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা পেছনের দিকে আসবে বা বামে আসবে।
বুঝছো, ঘনমাত্রার প্রভাবটা খুবই ইজি। এবার ধরো ভাইয়া অ্যামোনিয়া নিয়ে বলতেছি 3 নাম্বার, যে ভাইয়া অ্যামোনিয়া তৈরি হওয়ার সাথে সাথে অ্যামোনিয়াকে বিক্রিয়ার স্থল থেকে পৃথক করে ফেলছি। পৃথক করা মানে কি, তুমি অ্যামোনিয়ার পরিমাণ কমায় দিছো না, তখন দেখো বিক্রিয়া কিন্তু আবার সামনের দিকে অগ্রসর হবে বা ডানে যাবে। অর্থাৎ তুমি যখন ফ্যাক্টরিতে কোনো কিছু তৈরি করতেছো, ওই প্রোডাক্টটা আলাদা করে ফেলো। আলাদা করলে কি হবে, ও সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য আরো তৈরি করে দিবে সামনের দিকে, এবং বিক্রিয়াটা কিন্তু ফাস্ট সামনের দিকে মুভ করবে। বুঝতে পারলাম কিনা ঘনমাত্রার প্রভাবটা? এবার চলো আমরা চাপীয় প্রভাবটা দেখে ফেলি। দেখো, আমরা এখানে 3টা বিক্রিয়া নিছি। চাপের প্রভাবটা এভাবে মনে রাখবা যে চাপ বৃদ্ধি করা হলে বিক্রিয়াটা বেশি মোল থেকে কম কম মোলের দিকে যাবে। চাপ বৃদ্ধি করা হলে বিক্রিয়াটা বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। চলো তো লক্ষ্য করি কিভাবে সলভ করব। দেখো তো, এই বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1 না, জাস্ট 1। উৎপাদে মোল সংখ্যা দেখো 1 + 1 অর্থাৎ হচ্ছে 2। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা চাপ বৃদ্ধি করি, বিক্রিয়াটা পেছনের দিকে বা বামে আসবে। কেন ভাইয়া? মাত্রই বললাম বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। বলো ক্লিয়ার কিনা? এবার চলো তো 2 নম্বর বিক্রিয়াটা দেখি। এক্ষেত্রে মোল সংখ্যা দেখো 3 আর 1 কত হচ্ছে 4, এক্ষেত্রে হচ্ছে কত 2। তাহলে এই ক্ষেত্রেও যদি আমি চাপ বৃদ্ধি করি, আমার বিক্রিয়া এবার যাবে সামনের দিকে অর্থাৎ ডান দিকে। কেন? কারণ আমার বেশি মোল ছিল এখন বিক্রিয়কে, আর কম মোল ছিল কিন্তু উৎপাদে, তাই বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে। আমাকে কমেন্টে জানায় দাও তো এই বিক্রিয়াটা কে কে নিজে নিজে সলভ করতে পারবে। এক্ষেত্রে কি হবে? আল্লাহ, এক্ষেত্রে তো আমার এই পাশেও 2, এ পাশেও 2, অর্থাৎ এই বিক্রিয়া বলতো ডেল্টা এনটা 0 না। ডেল্টা এন কিভাবে বের করে? উৎপাদের গ্যাসিয়াস মোল সংখ্যা মাইনাস রিয়েক্টেন্ট বা বিক্রিয়কের গ্যাসিয়াস মোল সংখ্যা, দেখো 0। যখন এরকম ডেল্টা এন 0 হয়, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদে আমাদের মোল নাম্বারের কোনো পার্থক্য নাই, তখন আমার ওই বিক্রিয়াটার উপর চাপের কোনো প্রভাব নাই। সো এই থার্ড রিঅ্যাকশনে কিন্তু চাপের কোনো প্রভাবই নাই। তুমি বাড়াও বা কমাও, সাম্যাবস্থার কোনো চেঞ্জ ঘটবে না, চাপের কোনো প্রভাব নেই। এই হচ্ছে আমাদের সাম্যাবস্থার উপরে চাপের প্রভাব। এবার চলো আমরা 3 নাম্বার নিয়ামক তাপমাত্রার প্রভাবটা দেখে ফেলি। তাপমাত্রার প্রভাব দেখার জন্য আমাদেরকে বিজ্ঞানী ভ্যান হফের সমীকরণটা নিয়ে পড়তে হবে। এই সমীকরণে কি বলা হয়েছে দেখো, ln বা ন্যাচারাল লগারিদম কেপি ইকুয়ালস টু মাইনাস ডেল এস বাই আর ইন্টু 1/t, কিন্তু তাপমাত্রার ইনভার্স প্লাস হচ্ছে ডেল এস বাই আর। যেহেতু আমরা এক্ষেত্রে গ্রাফ আঁকাবো, দেখো গ্রাফটা কি, ওয়াই অক্ষে আমরা নিছি ln সাম্য ধ্রুবকটা, আর এক্স অক্ষে নিছি 1/t। এটা তুলনা করে দেখো তো, ওয়াই অক্ষে নিছি ln কেপি, এই ওয়াই বসালাম ওর স্থলে, আমার এক্স কোথায় বসবে? এখানে 1/t এর জায়গায়, সাথে একটা কিছু গুণাকারে আছে, সেটাকে ধরো আমরা ঢাল এম হিসেবে চিন্তা করতে পারি, প্লাস পরের অংশ কিন্তু কনস্ট্যান্ট, প্লাস হচ্ছে সি। ডেল্টা হচ্ছে এনট্রপির পরিবর্তন। তাহলে এক্ষেত্রে গ্রাফটা কেমন আসতেছে? y ইকুয়ালস টু mx প্লাস সি, এরকম না? And দেখা যায় তাপোৎপাদী বিক্রিয়ায় যেহেতু আমাদের ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ, তখন দেখো ঢাল পজিটিভ চলে আসবে। কারণ এক্ষেত্রে ঢালের মানটা দেখো তো কত, ঢাল m ইকুয়ালস টু কিন্তু মাইনাস ডেল এইচ বাই আর। তাহলে যখন তোমার ডেল এইচ নেগেটিভ, পুরো ঢালের ভ্যালুটা আসে পড়ে পজিটিভ, তখন দেখবে আমাদের গ্রাফটা আসতেছে হচ্ছে এই ধাঁচের, একে দিচ্ছি এইরকম। আর তোমরা বুঝতেই পারতেছো, তাহলে এখন যদি আমরা তাপ হারিতে যাই, যেখানে হচ্ছে আমাদের ডেল্টা এইচটা পজিটিভ, তখন কিন্তু আমাদের ঢালের মান রয়ে যাবে নেগেটিভ। লক্ষ্য করে দেখো যে পজিটিভ নেগেটিভে নেগেটিভ রয়ে যাবে, সেই কারণে তখন গ্রাফটা চলে আসবে হচ্ছে এই ধাঁচের। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এখানে কিন্তু 1/t আছে, অর্থাৎ তুমি যত তাপমাত্রা বাড়াবা তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর মান কিন্তু কমে যাবে। তোমাদের মনে হওয়ার কথা ভাইয়া বেড়ে যাচ্ছে না, এটা কিন্তু 1/t। সো আমি যত ডানে যাচ্ছি তত কেপি বাড়তেছে। কেন? ডানে গেলে কিন্তু 1/t বাড়ে, মানে কি তাপমাত্রা কমতেছে। সেখানে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর অপরদিকে তাপ হারি বিক্রিয়ায় তুমি যত তাপমাত্রা বৃদ্ধি করবা তত কেপি এর মান বাড়বে, অর্থাৎ বিক্রিয়া কিন্তু সামনের দিকে অগ্রসর হবে বা ডানে যাবে। আর আগেরটা কি ছিল, যত তুমি তাপ বাড়াচ্ছ তত কিন্তু বিক্রিয়া পেছনে বা বামে আসতেছিল। আর তাপ কমানোর ক্ষেত্রে কি হবে, উল্টো কথাটা তোমরা বলে দিতে পারবা না? তাহলে এই সূত্রটা কিন্তু বা এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ। আগে ছোটবেলায় আমরা জাস্ট লাসাতেলের নীতি বলে দিলেই হতো, বাট এখন কিন্তু আমাদের ডেডিকেটেড ভাবে এই সমীকরণ দিয়ে এভাবে গ্রাফ আঁকিয়ে ব্যাখ্যাটা করতে হবে। সবাই ক্লিয়ার কিনা? তাহলে চলো এবার আমরা পুরোপুরি কেপিকেসি এর ম্যাথগুলো করার জন্য তৈরি। আমরা আমাদের সিকিউ প্রশ্ন সমাধানে চলে যাই। প্রথমেই ঢাকা বোর্ডের এই কোয়েশ্চেনটা লক্ষ্য করো। এখানে আমাদের গ নাম্বারে বলতেছে যে সাম্যাবস্থায় বিক্রিয়কের যদি 20% বিয়োজিত হয়, তাহলে প্রয়োজনীয় চাপের পরিমাণ বের করতে। আমাদের অলওয়েজ কেপিকেসি ম্যাথ করার সময় টার্গেট থাকবে বিক্রিয়াটা শুরুতে লিখে ফেলা, কারণ সেখান থেকে কিন্তু সাম্য মোলার অবস্থাটা লিখতে হবে। তাহলে এ বিক্রিয়া করে তৈরি করতেছে আমাদের বি প্লাস হচ্ছে জেড, গেল। এখন ইনিশিয়ালি দেখো এ কতটুকু ছিল বলে দেওয়া নাই। ভাইয়া ধরে নিচ্ছি যে টাইমের শুরুতে বা আমরা যখন গণনা শুরু করতেছি তখন এ ছিল হচ্ছে 1 মোল, এটা ধরে নিচ্ছি। বি এর পরিমাণ জানি না, এ এর পরিমাণও জানি না। এখন বলো তো সাম্যাবস্থায় যাওয়ার পরে এ যেহেতু 20% বিয়োজিত হয়,
তাহলে একের কত হবে দেখো তো, একের 20%, মানে কিন্তু সিম্পলি 1 × 20/100, অর্থাৎ 0.2। তাহলে কি বলে দিল প্রশ্নে, যে আমাদের 1 থেকে কমে যাচ্ছে কত, 0.2 পরিমাণ। যেহেতু 1:1 রেশিও, এক্ষেত্রে তৈরিও হবে কিন্তু 0.2 মোল করে করে। তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে কিন্তু 0.8 মোল। এখন বলো তো আমাদের কেপি এর ইকুয়েশনে কি লাগবে, ভাই এই পাশে লিখে ফেলে, আমাদের কেপি এর ইকুয়েশনে কি দরকার। কেপি সমান হবে এই বিক্রিয়ায়, উপরে দেখো বসবে পার্শিয়াল প্রেসার অফ বি ইন্টু পার্শিয়াল প্রেসার অফ জেড, আর নিচে আছে আমাদের পার্শিয়াল প্রেসার অফ এ। যেহেতু এদের পার্শিয়াল প্রেসার লাগবে, সেটা চলো আমরা আলাদা করে এই পাশে বের করে আসি। ভাইয়া ধরো এই পাশে একটু জায়গা নিয়ে নিই, এক্ষেত্রে আমরা পার্শিয়াল প্রেসার গুলো বের করব। চলো দেখো, আমি যদি পার্শিয়াল প্রেসার অফ এ করতে চাই, মনে আছে পার্শিয়াল প্রেসার হচ্ছে পি টোটাল বা মোট চাপ ইন্টু হচ্ছে এক্স এ বা এ এর যে মোল ভগ্নাংশ সেটা। তাহলে কি হবে, মোট চাপ তো আমরা জানি না, আমাদের দেওয়া নাই, ইন্টু মোল ভগ্নাংশ দেখো কি হবে, নিজের মোল হচ্ছে 0.8 ডিভাইডেড বাই টোটাল মোল। ফর্মুলা আমরা শুরুতে দেখে আসছি, টোটাল মোল করে দেখো তো কত আসবে, 0.8 যোগ হচ্ছে 0.2 যোগ হচ্ছে 0.2। বুঝতে পারতেছি কিনা, এটা করে ভাইয়া বলি ভ্যালুটা কত আসে। এটা আসতেছে হচ্ছে 2p/3। বাস, এখন আসলে আমরা বের করব পার্শিয়াল প্রেসার অফ বি আর পার্শিয়াল প্রেসার অফ জেড, কারণ দুইজনেরটা সেমই আসবে। কেন, কারণ ফর্মুলাটা কি, মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। দেখো ওদের নিজের মোল সেম, আর টোটাল মোল তো আমাদের এই সামেশন যেটা 1.2, এটা করে দিলে চলে আসতেছে আমাদের p/6। তাহলে দেখো প্রত্যেকের পার্শিয়াল প্রেসার আমাদের বের করা শেষ, এখন জাস্ট আমরা সূত্রে নিয়ে বসাই দিব। আসো বসাই, কি হবে, কেপি এর ভ্যালু কোয়েশ্চেনে দেখো গিভেন, কেপি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, বসালাম, ইকুয়ালস টু পার্শিয়াল প্রেসার অফ বি আর জেড এর ভ্যালু কত, p/6 ইন্টু হচ্ছে p/6, আর আমাদের পার্শিয়াল প্রেসার অফ এ এর ভ্যালু দেখো আমরা বের করে রাখছি টোয়াইস p/3। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো, যেহেতু 3 12 36, এই ভাই যদি এটা ক্যালকুলেট করি পুরোটা, তাহলে চলে আসতেছে আমাদের প্রেসারের ভ্যালু 24 অ্যাটমসফিয়ার। তাহলে বলো এই ম্যাথটা সকলে ক্লিয়ার কিনা। আমরা ধাপে ধাপে অগ্রসর এভাবেই হব, এবং যেটা আননোন আছে সেটা বের করছি, কোনোবার আমাদের কেপিটে ডিরেক্ট বের করতে বলতে পারে, রাইট। এবার চলো আমরা এই কোশ্চেনে ঘতে চলে যাই। ঘতে দেখো আমাদের বলছে যে উৎপাদ অধিক পরিমাণ পেতে হবে, অর্থাৎ আমাদের উৎপাদের পরিমাণটা বাড়াতে হবে। তাহলে আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে দেখো, ওই যে আমরা লাসা তেলের নীতি আকারে বলবো। চলো ভাই যদি ঘনমাত্রা নিয়ে বলার চেষ্টা করি, ভাইয়া বলবো যে বিক্রিয়া স্থল থেকে উৎপাদকে আলাদা করব। দেখো পয়েন্টটা এরকম, যে বিক্রিয়া স্থল থেকে উৎপাদকে আলাদা করে ফেলবো। এতে কি হবে বলতো, তোমার বিক্রিয়ায় উৎপাদের পরিমাণটা কমে যাবে। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা অর্জনের জন্য লাসা তেলের নীতি অনুসারে বিক্রিয়া কিন্তু আবার সামনের দিকে আসবে। যত সামনে আসবে তত তোমার উৎপাদ তৈরি হতে থাকবে। তুমি বিক্রিয়া স্থল থেকে উৎপাদ আলাদা করো, তত বিক্রিয়া সামনের দিকে যেতে থাকবে। অথবা খুবই অবভিয়াস, যে তুমি বিক্রিয়কের পরিমাণ বাড়ায় দাও, তাহলে এক্ষেত্রে একটা পয়েন্ট এটা হতে পারে। অথবা বিক্রিয়ক বেশি বেশি নাও, যদি তুমি বিক্রিয়ক বেশি বেশি সাপ্লাই দাও, তাহলেও কিন্তু বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি হইতে পারে। এবার দেখো আমরা যদি বলতে চাই চাপের প্রভাবের মাধ্যমে, 2 নাম্বার হচ্ছে চাপের প্রভাব। লক্ষ্য করে দেখো, এই বিক্রিয়ায় আমাদের বিক্রিয়কে আছে কয় মোল, 1 মোল, উৎপাদে আছে কিন্তু 2 মোল। তাহলে তুমি চাপ বাড়ালে কিন্তু বিক্রিয়া পেছনের দিকে আসবে, আর পেছনে আসলে তো তোমার উৎপাদ বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আমরা করবো কি, এই বিক্রিয়া চাপ কমায় দিব, তাহলে একটু কম চাপে এই বিক্রিয়াটা সম্পন্ন করবো। তাহলে চাপের প্রভাব বলে দিবা, চাপ কমাতে হবে। 3 নাম্বার হচ্ছে তাপের প্রভাবটা দিয়ে বলি আসো। এই ক্ষেত্রে বিক্রিয়ায় দেখো প্লাস তাপ দেওয়া আছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডেল্টা এইচটা নেগেটিভ, বা এটা তাপোৎপাদী বিক্রিয়া। আর আমরা পড়ছি তাপোৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা কমানো হলে বিক্রিয়া সামনের দিকে যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, তাপমাত্রাটা কমাবো। এই ব্যবস্থাগুলো যদি তুমি ব্যাখ্যা করতে পারো খুব সুন্দরভাবে, তাহলে কিন্তু একদম পাক্কা নাম্বারটা পেয়ে যাবে, এবং তাহলে আমাদের বিক্রিয়া উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। বুঝতে পারছি কিনা, দেখবা ঘ নাম্বারে প্রায় এই টাইপের কোয়েশ্চেন থাকবে, গতে একটা ম্যাথ থাকবে আর ঘতে এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দিবে। পারবো কিনা আমরা করতে। চলো আমরা নেক্সট সিকিউতে চলে যাই। দেখো কুমিল্লা বোর্ডের এই কোয়েশ্চেনটায় বলা হচ্ছে যে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন করো। আমরা এই ফর্মুলাটা অলরেডি দেখে আসলাম না, যে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এটাই দেখো আমরা প্রুফ করার চেষ্টা করব এই বিক্রিয়ার জন্য। প্রথমে জাস্ট ভাইয়াকে কেপি এবং কেসি এর ইকুয়েশনটা তুমি বলো। বলো তো কেসি সমান আমরা এখান থেকে কি লিখতে পারি। অবশ্যই আমাদের AB3 এর যে কনসেন্ট্রেশন সেটা, তার উপরে কিন্তু চলে যাবে পাওয়ার 2, নিচে বসবে A2 এর যে কনসেন্ট্রেশন পাওয়ার 1, তারপরে B2 এর যে কনসেন্ট্রেশন পাওয়ার চলে যাবে কিন্তু 3। এতটুকু আমরা ক্লিয়ার। এবার আসো কেপি লিখি। কেপি বলতে কি বোঝায়, উপরে বসবে পার্শিয়াল প্রেসার অফ AB3, তার পাওয়ার চলে যাবে স্কোয়ার, নিচে বসবে পার্শিয়াল প্রেসার অফ A2,
ইন্টু পার্শিয়াল প্রেসার অফ বি টু, যেহেতু সহগ ছিল 3 তাই পাওয়ারে চলে যাবে কিন্তু 3। এই হচ্ছে আমাদের কেপি আর কেসি এর ইকুয়েশন। এখন সম্পর্ক স্থাপনের জন্য দেখো আমরা আদর্শ গ্যাস সূত্রে এটা জেনে আসছি যে পিভি ইকুয়ালস টু এনআরটি না। আমরা যদি লক্ষ্য করো ভি কে অপরপক্ষে নিয়ে যাই তাহলে থাকতেছে এন বাই ভি ইন্টু আরটি। এবং ভাইয়াকে একটু বলো এন বাই ভি কি আমাদের কনসেন্ট্রেশন নাই এক্ষেত্রে, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতেছি সিআরটি। তাহলে চাইলেই কিন্তু আমরা প্রেসারকে এভাবে ভাঙাতে পারি। তাই আমরা করব কি, এটাকে দিব 1 নাম্বার সমীকরণ, এটাকে দিব 2 নাম্বার সমীকরণ, এবং আসো আমরা 1 থেকে কিছু কাজ করব। ভাইয়া দেখো বলতেছি 1 হতে আমরা কেপি এর ক্ষেত্রে যে ইকুয়েশনটা পাইছি সেটাকে লিখবো কেপি সমান যে কোনো প্রেসারকে কি লেখা যায়, কনসেন্ট্রেশন ইন্টু আরটি, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এবি3 ইন্টু হচ্ছে আরটি, এবং এই পুরোটার পাওয়ারে দেখো ছিল স্কোয়ার গেল। এবার নিচে দেখো প্রেসার অফ এ2, সেখানে আমরা লিখবো কি কনসেন্ট্রেশন অফ এ2 ইন্টু হচ্ছে আরটি, এই পুরোটা একসাথে ছিল। এরপরে দেখো বি2 এর ক্ষেত্রে হবে কনসেন্ট্রেশন অফ বি2 ইন্টু হচ্ছে আরটি, তার উপরে কিন্তু হোল কিউব আছে যেহেতু প্রেসার উপরে 3 ছিল। এখন লক্ষ্য করো এখান থেকে পরের লাইনে লেখা যায় এবি3 এর যে কনসেন্ট্রেশন তার উপরে আছে স্কোয়ার, দেন এ2 এর কনসেন্ট্রেশন, আমি শুধু কনসেন্ট্রেশন গুলো আগে লিখতেছি, দেন বি2 এর যে কনসেন্ট্রেশন তার উপরে হোল কিউব, সাথে থাকতেছে উপরে আমাদের আরটি স্কোয়ার, আর নিচে কিন্তু আরটি টু দি পাওয়ার 4। লক্ষ্য করে দেখো তো এখানে কি আমাদের এই সূত্রটাই চলে আসতেছে না? কিভাবে, যে এতটুকের ভ্যালু কিন্তু আসলে কেসি, বা 1 নং হতে আমরা কাজ করতেছি, 2 নং এ কিন্তু কেসিটা বের করা ছিল দেখো। তাহলে এখানে আমরা বলতে পারি কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার -2। তাহলে কি বললাম, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার -2, যেটা কিনা আমরা ফর্মুলার মাধ্যমেও জানতাম। এখন আমরা করে দেখলাম পুরোটা কিভাবে আসে। বলো ক্লিয়ার কিনা? তাহলে চলো আমরা এই কোয়েশ্চেনের ঘতে চলে যাই। ঘতে দেখো আমাদের আগের মতো এই বিক্রিয়ার উপর সাম্যাবস্থায় আমাদের চাপ আর তাপের প্রভাব ব্যাখ্যা করতে হবে। তাহলে চলো ধাপে ধাপে যাই। যদি আগে চাপের কথা বলি, দেখো বিক্রিয়ায় আমাদের বিক্রিয়কে আছে কয় মোল, 4 মোল, উৎপাদে আছে 2 মোল। তাহলে তুমি যদি চাপ বাড়াও তাহলে বিক্রিয়া কিন্তু ডান দিকে যাবে বা সম্মুখ দিকে যাবে। অপরদিকে তুমি যদি চাপ কমাও তাহলে বিক্রিয়া কিন্তু পেছনের দিকে আসবে। কারণ কি, চাপ হচ্ছে তুমি বাড়ালে বেশি মোল থেকে কম মোলের দিকে বিক্রিয়াটা ধাবিত হবে। একইভাবে চলো তো আমরা এবার বলি তাপমাত্রার প্রভাবটা। এই বিক্রিয়া ডেল দেখো নেগেটিভ, তাপোৎপাদী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়া আমরা জানি কি, তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়া পেছনের দিকে আসবে অর্থাৎ বামে আসবে, আর তাপমাত্রা যদি কমাও তখন হচ্ছে আমাদের বিক্রিয়া সম্মুখ দিকে যাবে বা ডানে যাবে। তাই শর্টকাটে বলে দিলাম, এটাই তোমরা ডিটেলসে যদি লিখতে পারো এবং এক্ষেত্রে ভ্যান্টক সমীকরণ দিয়ে ব্যাখ্যা করে দিতে পারো তাহলে ভালো একটা নাম্বার চলে আসবে। ক্লিয়ার কিনা দেখছো? ঘ নাম্বারে কিন্তু এই ধাঁচের আমাদের থাকে ইকুয়েশন। এবার চলো আমরা পরের সিকিউতে চলে যাই। দেখো এই সিকিউরিটা কি বলছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এর মান কেসি এর মানের 8 গুণ হবে। যখনই এরকম তুমি কেপি আর কেসি দুটার মধ্যে সম্পর্ক দেখবা তোমার ফর্মুলা চলে আসতে হবে এইটা, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। দেখো তো আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এন কত হবে, এই বিক্রিয়ায় এপাশে আছে 1, এখানে আছে 1, এখানে আছে হাফ, তাহলে এই পক্ষে দেখো থাকতেছে 1 প্লাস হাফ, তার থেকে মাইনাস যাবে কিন্তু 1, কারণ উৎপাদ থেকে বিক্রিয়ককে বাদ দিতে হয়। তাহলে দেখো হয়ে যাচ্ছে কিন্তু সিম্পলি হাফ। ডেল এন এর ভ্যালু হয়ে আগে বের করলাম, এই যে ডেল এন চলে আসতেছে আমাদের হাফ। তাহলে আসলে লিখি, বলছে কেপি এর মান কেসি এর 8 গুণ, তাহলে বলো তো কি হবে, কেপি হচ্ছে কেসি এর 8 গুণ, এই কেসি ইন্টু হচ্ছে এখানে আরটি টু দি পাওয়ার ডেল এন এর ভ্যালু দেখো হাফ। এবার দেখো কেসি কেসি কেটে দেওয়া যায়, তাহলে 8 ইকুয়ালস টু আরটি টু দি পাওয়ার হাফ। তুমি উভয় পক্ষে স্কোয়ার করে দাও সিম্পলি, উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে দেখো কি থাকে, হয়ে যাবে 64 সমান হচ্ছে সিম্পলি আরটি। আমাদের তো তাপমাত্রাই চাইছে, তাহলে তাপমাত্রা হবে 62 ডিভাইডেড বাই এই যে, এখন আর এর ভ্যালুটা কোনটা বসাবো, এক্ষেত্রে আর এর ভ্যালু অলওয়েজ বসাতে হবে 0.0821, কারণ কেপি কিন্তু থাকে আমাদের কিসে, অ্যাটমসফিয়ারে, কেসি কিসে থাকে, মোল পার লিটারে। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের আর এর মান বসাতে হবে। তাহলে এটা ভাই একটু আলাদা করে হাইলাইট করে লিখি যে আর এর মানটা হবে 0.0821 এত কেলভিন, তোমার কাঙ্ক্ষিত আনসার। সেটা বসাই দিবা, সেখান থেকে টি এর তাপমাত্রা চলে আসবে। প্রশ্নে চাইছে দেখো কত ডিগ্রি সেলসিয়াস, তো যে আনসারটা আসতেছে তার সাথে শুধু 273 যদি বিয়োগ করে দাও ততই কিন্তু তাহলে আমাদের ডিগ্রি সেলসিয়াসে ভ্যালুটা চলে আসবে। বলো বুঝতে পারছি কিনা সবাই? ক্লিয়ার? তাহলে চলো আমরা এবার পরের সিকিউতে চলে যাই। এই ক্ষেত্রে দেখো আমাদের এক্স এর ভ্যালু বের করতে বলছে। এক্স কি, একটা তাপমাত্রা না? তাহলে তোমাদের বলার কথা, ভাইয়া এই ম্যাথেও কিন্তু আমি এই ফর্মুলার গন্ধ পাচ্ছি, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন, কারণ তাহলেই তো তাপমাত্রার বিষয়টা চলে আসবে। এখন দেখো কোয়েশ্চেনে কিন্তু কেপি এর মান গিভেন,
তাহলে এটাই তোমার ক্লু যে তুমি কেপি জানো, যে কেসি বের করে ফেলতে পারো তাহলেই তো তাপমাত্রা বের করে ফেলা যায়। তাহলে আসো আমরা বিক্রিয়াটা দিয়ে শুরু করি। বিক্রিয়াটা ছিল কি বলতো, PCl5 বিয়োজিত হয়ে তৈরি হচ্ছে আমাদের PCl3 প্লাস Cl2, সবগুলোই গ্যাসিয়াস মোল। ধরো টাইমের জিরোতে আমি ধরে নিলাম এটা 1 মোল ছিল, এটা ছিল না, এটা ছিল না। তাহলে 20% যেহেতু কোয়েশ্চেনে বলছে বিয়োজিত হচ্ছে, তাহলে সিম্পলি হবে 1 - 0.2, এখানে তৈরি হচ্ছে 0.2, এখানে তৈরি হচ্ছে 0.2। এবার ভাইয়াকে বলো তো কেসি এর ইকুয়েশনটা কি হয়। কেসি সমান কিন্তু এই ক্ষেত্রে হবে কনসেন্ট্রেশন অফ PCl3 ইন্টু কনসেন্ট্রেশন অফ Cl2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ PCl5। বুঝতে পারতেছি। তাহলে ঘনমাত্রা কিভাবে বের করে, মোল বাই আয়তন। এই ক্ষেত্রে দেখো মোল কত 0.8, এখানে 0.2, তাহলে হবে 0.2 বাই ভি। ভি দেখো কোয়েশ্চেনে দেওয়া 30 লিটার, ভি হচ্ছে কোয়েশ্চেনে গিভেন 30 লিটার, এত বাই 30 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 30, আর নিচে দেখো বসবে 0.8 বাই 30। ভাইয়া তাহলে ক্যালকুলেট করে বলি ভ্যালুটা, এটা আসতেছে 1.67 ইন্টু 10⁻⁻3। এবার দেখো আমরা এই ফর্মুলায় চলে আসবো, যেখানে কেপিও গিভেন 0.0417, এত ইকুয়ালস টু কেসি কত আমরা বের করলাম 1.67 ইন্টু 10⁻³ ইন্টু, আর এখানে আমরা বারবার বলে দিছিলাম বসাবো 0.0821 ইন্টু তাপমাত্রা বের করতে হবে। আর ডেলেন দেখো এই বিক্রিয়ার জন্য এখানে 1 মোল, এখানে এক এক মিলে কিন্তু 2 মোল, তাহলে 2 থেকে 1 বিয়োগ দিয়ে দাও, ডেলেনটা 1 আসতেছে। তো এখান থেকে আমরা টিটা সলভ করি, তাহলে তাপমাত্রা দাঁড়াচ্ছে 304.14 কেলভিন, অথবা তুমি চাইলে এখান থেকে 273 বিয়োগ করে দিয়ে 31.14 ডিগ্রি সেলসিয়াস বের করে ফেলতে পারো। কোয়েশ্চেনে দেখো আমাদের কিন্তু সেলসিয়াসেই চাইছিল, এক্সটা হচ্ছে একটা সেলসিয়াস তাপমাত্রা, তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। বলো সবাই ক্লিয়ার কিনা, মজাদার একটা ম্যাথ ছিল কিন্তু। এবার আসলে ঘতে যাই। ঘতে কি বললো, তাপমাত্রা আমরা স্থির রাখছি। তাপমাত্রা স্থির মানে কি বলতো, সাম্য ধ্রুবক বা কেপি কিন্তু এখন কনস্ট্যান্ট থাকবে, কারণ সাম্য ধ্রুবক একমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয় নাই, আমাদের কেপিও কনস্ট্যান্ট থাকবে। সেই ক্ষেত্রে আমাদের বিয়োজন মাত্রা কি বৃদ্ধি পাবে কিনা, আমরা চাপকে কমায় দিচ্ছি, তাহলে সেখান থেকে আলফার ভ্যালুটা বা বিয়োজন মাত্রা বের করতে হবে। বিয়োজন মাত্রা বলতে বোঝায় দেখো উপরে বিয়োজনের পরিমাণ, বা যেটা আমরা এক্স লিখতেছিলাম কতটুকু বিয়োজিত হচ্ছে, আর নিচে হয় হচ্ছে আদি পরিমাণ, অর্থাৎ টাইম যখন 0 তখন আমরা যে পরিমাণটা লিখি, ডিভাইড বাই আদি পরিমাণ, বাস। তাহলে আসলে আমরা দ্বিতীয় কেসে এই বিক্রিয়ার জন্য কেপি এর ফর্মুলা লিখব, এবং যেহেতু কেপি কনস্ট্যান্ট, অর্থাৎ আদিতে আগের কেসে আর এই কেসে কেপি সমান, তার মাধ্যমে ইকুয়েট করে ম্যাথটা সলভ করে ফেলবো। তাহলে আসো করে ফেলি। আমি কি লিখতে পারি, বিক্রিয়াটা ছিল হচ্ছে PCl5, সে বিয়োজিত হয়ে তৈরি হচ্ছে PCl3 প্লাস হচ্ছে ক্লোরিন গ্যাস। এক্ষেত্রে PCl3 ধরো ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি 1 মোল ছিল, আর এলো ইকুইলিব্রিয়াম, 1 থেকে ধরো ইকুইলিব্রিয়ামে আমার এক্স মোল ভেঙে যাচ্ছে, ঠিক আছে, এখানেও তৈরি হচ্ছে এক্স, এখানেও তৈরি হচ্ছে এক্স, এগুলো কিন্তু আগে ছিল না। এবার আমাকে বলো তো কেপি নেওয়ার জন্য আমার কি লাগবে, টোটাল মোল লাগবে না? তাই ভাইয়া সাইডে একটু বের করতেছি টোটাল মোল সংখ্যা, সেটা আসতেছে দেখো এই তিনটা যোগ করে দাও, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত চলে আসবে 1 + x। এখন আমরা চাইলেই দেখো পার্শিয়াল প্রেসার বের করতে পারি। পার্শিয়াল প্রেসার অফ PCl3 এবং পার্শিয়াল প্রেসার অফ PCl, শুধু Cl2, সরি শুধু Cl2, এই দুটো কিন্তু সমান হবে কত, মোট চাপ P ইন্টু মোল ভগ্নাংশ, অর্থাৎ নিজের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, বাস এই দুজনটা হয়ে গেল। আবার পার্শিয়াল প্রেসার অফ PCl5 ও খুব সোজা, হবে মোট চাপ ইন্টু নিজের মোল হচ্ছে 1 - x ডিভাইড বাই হচ্ছে 1 + x। এখন আসলে আমরা কেপি এর সূত্র যাই, বলো তো এই ম্যাথে কেপি এর ফর্মুলা কি হবে, পার্শিয়াল প্রেসার অফ PCl3 ইন্টু পার্শিয়াল প্রেসার অফ আমাদের ক্লোরিন গ্যাস, আর নিচে পার্শিয়াল প্রেসার অফ PCl5। আসো ভ্যালুগুলো বসাই দিই। উপরে দেখো বসাচ্ছি x ডিভাইডেড বাই 1 + x, এটা দুইবার বসাচ্ছি, তাহলে এটা কিন্তু স্কোয়ার, আর নিচে বসতেছে 1 - x ডিভাইডেড বাই 1 + x ইন্টু উপরে আমাদের কিন্তু p স্কোয়ার আছে, আর নিচে একটা p আছে। আলটিমেটলি দাঁড়ালো দেখো, ক্যালকুলেটর যদি ভাই করি, এখান থেকে থাকতেছে x স্কোয়ার ইন্টু p ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার। এখানে আমাদের কোয়েশ্চেনে কিন্তু কেপিও দেওয়া আছে, আমাদের প্রেসারও দেওয়া আছে, আমাদের এক্স সলভ করতে হবে। তাহলে দেখো ভাইয়া বসাচ্ছি, কেপি এর ভ্যালু কোয়েশ্চেনে গিভেন আছে কত 0.0417, 0.0417, এটা হচ্ছে কেপি এর ভ্যালু, এত ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার ইন্টু প্রেসারের ভ্যালু দেখো কত দেওয়া আছে মাত্র 0.0417, একই ভ্যালু কেপি এর সাথে 0.0417। তাহলে এখান থেকে ভাইয়া যদি এক্সটাকে ক্যালকুলেট করি, তাহলে এক্স এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 0.5। তাহলে লক্ষ্য করো তো আমাদের আলফা কত হবে, আসো বের করে ফেলি। আলফা ইকুয়ালস টু কতটুকু বিয়োজিত হচ্ছে, দেখো তো কতটুকু বিয়োজিত হয়েছে, এক্স, এক্সটা কত 0.5,
ডিভাইডেড বাই আদিতে কতটুকু ছিল, দেখো আদিতে কিন্তু 1 মোল ছিল, তাহলে ডিভাইড বাই 1 চলে আসলো 0.5। এটাকে যদি আমরা শতাংশে লিখি হয়ে যাবে 0.5 ইন্টু 100%, অর্থাৎ ঠিক 50%। তাহলে দেখো তো আগে আমাদের আলফা ছিল 20%, এখন হয়ে গেল 50%, তাইলে কিন্তু আমাদের বিয়োজন মাত্রা বৃদ্ধি পাইছে। চাপ কমায় দেওয়া এক্ষেত্রে বিয়োজন বেড়ে গেছে। এবং দেখো আমরা কিন্তু লাসাতিলের নীতি অনুযায়ী সেটা বলতে পারি কিভাবে, এই বিক্রিয়া এদিকে আছে 1 মোল, এদিকে আছে 2 মোল, তাহলে চাপ বাড়ালে বিক্রিয়া পেছনে আসবে, আর চাপ কমালে বিক্রিয়া সামনের দিকে যাবে। দেখো তাই হচ্ছে, আমরা চাপ কমিয়ে দিছি। আগে চাপ ছিল কত, দেখো তো কোয়েশ্চেনে গিভেন 1 অ্যাটমসফিয়ার, সেখান থেকে দেখো আমরা করে দিচ্ছি 0.0417। এই কারণেই কিন্তু আমাদের বিয়োজন বেড়ে গেছে বা বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। বুঝতে পারছি কিনা, খুব সুন্দরভাবে কিন্তু থিওরি আর ম্যাথের মধ্যে রিলেট করতে পারা যায়। চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এক্ষেত্রে লক্ষ্য করো আমাদেরকে সাম্যাবস্থায় অ্যামোনিয়া কত পার্সেন্টেজ আছে সেটা বলে দিছে, সেখান থেকে কেপি বের করতে বলছে। তাহলে আগে ভাইয়া বিক্রিয়াটা নিই সবসময়ের মতো। বিক্রিয়াটা কি, নাইট্রোজেন এবং আমাদের হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া সংশ্লেষণ হচ্ছে। দেখো তো ইনিশিয়ালি কারো পরিমাণ কি বলে দেওয়া আছে পুরো কোয়েশ্চেনে, না। সো আমাদের ক্ষেত্রে ধরে নিতে হবে। এবং ভাইয়া বলছিলাম ধরে নেওয়ার সময় এদের সহগের রেশিওর উপর ভিত্তি করে ধরে নিতে হয়। নাইট্রোজেন আমি ধরবো 1 মোল, হাইড্রোজেন 3 মোল, এবং অ্যামোনিয়া শুরুতে ছিল না। তাহলে বলো তো সাম্যাবস্থায় কি হবে। নাইট্রোজেন থেকে যদি 1 মোল ভেঙে যায়, অর্থাৎ এক্স মোল ভেঙে যায় 1:3, হাইড্রোজেন থেকে ভেঙে যাবে কিন্তু 3x মোল, খুবই কেয়ারফুল। এবং এক্ষেত্রে তৈরি হবে কি 2x মোল। ভাইকে বলো তো এখানে টোটাল মোল সংখ্যা কত। টোটাল মোল ইকুয়ালস টু, সবগুলো সামেশন করো, দেখো হয়ে যাচ্ছে 4 - 2x। প্রশ্নে দেখো কি বললো, সাম্যাবস্থায় এত পার্সেন্টেজ অ্যামোনিয়া থাকে, মানে কি প্রশ্ন মতে অ্যামোনিয়া কয় মোল আছে দেখো তো। অ্যামোনিয়া আছে হচ্ছে আমাদের 2x মোল, সেই 2x হচ্ছে টোটাল মোল 4 - 2x এর কত শতাংশ দেখো, 3.85%। এই পার্সেন্টেজ মানে কি, ওটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। এত ইকুয়ালস টু 3.85 ডিভাইডেড বাই 100। হ্যাঁ সমাধানটা করে বলি, এক্স এর মান 0.074 এত মোল। তাহলে দেখো যখন আমরা এক্স পেয়ে গেলাম, এদের প্রত্যেকের পরিমাণটা তোমার জানা থাকবে না সাম্যাবস্থায়, তাহলে তার মাধ্যমে তুমি মোট মোল নাম্বার বের করতে পারো। মোট মোল জানা, নিজের মোল জানা, তাহলে প্রত্যেকের আংশিক চাপ বের করতে পারো। আর আংশিক চাপ জানা থাকলে কিন্তু আমরা কেপি বের করতে পারি। কেপির ইকুয়েশনটা কি হবে, সিম্পলি কেপি ইকুয়ালস টু প্রেসার অফ অ্যামোনিয়া, তার উপরে সহগ 2 দেখে উপরে স্কোয়ার চলে যাবে, নিচে থাকবে প্রেসার অফ হাইড্রোজেনের উপরে কিউ ইন্টু প্রেসার অফ নাইট্রোজেন। বাস, এখন প্রত্যেকের ভ্যালু আমরা বসাতে পারবো না। দেখো প্রত্যেকের প্রেসার কিভাবে বের করতে হয়, নিজের মোল বাই মোট মোল। নিজের মোল হচ্ছে 2x, মোট মোল হচ্ছে 4 - 2x, এই এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, ওখানে কিন্তু পি স্কোয়ার থাকে, ওটা কেটে যাবে নিচের সাথে। এখানে থাকতেছে হাইড্রোজেনের বেলায় হচ্ছে 3 - 3x ডিভাইডেড বাই 4 - 2x, এই পুরোটার উপরে কিন্তু হোল কিউব ইন্টু নাইট্রোজেনের বেলায় 1 - x ডিভাইডেড বাই 4 - 2x। এবং দেখবা আমার এক্ষেত্রে 1/p² বা নিচে একটা পি স্কোয়ার থেকে যায়। এখন এই প্রত্যেকটা জায়গায় তুমি এক্স এর ভ্যালুটা ইনপুট দাও, দেন প্রেসারও কোয়েশ্চেনে গিভেন আছে কত বলতো 10 অ্যাটমসফিয়ার, এটা ইনপুট দাও, দিলেই আমাদের কাঙ্ক্ষিত যে কেপি এর ভ্যালু সেটা কিন্তু চলে আসবে। বলো পারবো কিনা, এরপর তো জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ক্লিয়ার। চলো আমরা এবার পরের ঘ নাম্বারে চলে যাই। এটার ঘ নাম্বার আসলে আমার দেখা দেওয়ার কিছু নেই, দেখো এতক্ষণ ধরে যা যা করে আসছি, যে বললো এই বিক্রিয়ার 1 ও 2 নাম্বার বিক্রিয়ার উৎপাদ বৃদ্ধির কাজগুলো বলবো। তাহলে দেখো তো এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ বৃদ্ধি করার জন্য যা যা শর্ত নিতে হবে সেটা আমরা পারবো না। অলরেডি কিন্তু আমরা এই বিক্রিয়াটা, এই প্রথম যে বিক্রিয়াটার জন্য কয়েকবার করছি, সো এটার ভাইয়া করাই দিলাম না, আশা করি এটা তোমরা করতে পারবে। ঠিক আছে, চলো আমরা পরের সিকিউতে চলে যাই। এখানে দেখো আমাদের বিক্রিয়াটায় কিন্তু প্রারম্ভিক মোল সংখ্যাগুলো দেওয়া আছে, অর্থাৎ আমি আগে বিক্রিয়াটা লিখতেছি দেখো সব সময়ের মতো, কারণ আমাদের সাম্য মোলের অবস্থা লিখতে হবে। এই হচ্ছে আমার রিয়াকশন। ইনিশিয়ালি যে পরিমাণ সেটা কিন্তু ভাইয়া বলছিলাম ওদের সহগের উপর ডিপেন্ডেন্ট না, যদি না কোয়েশনে না দেওয়া থাকে তখন আমরা নিজেরা ধরে নিই। বাট এক্ষেত্রে দেখো দেওয়া আছে, পি আছে হচ্ছে আমাদের 1 মোল, কিউ আছে 1.2 মোল। বাস, তাহলে ধরো পি থেকে যদি আমার এক্স মোল বিয়োজন হয়ে যায়, তাহলে কিউ থেকে কত হবে, এক্স মোলই, কারণ 1:1 রেশিও। বাট পি কিউ কিন্তু তৈরি হবে কত বলতো, 2x মোল। যেহেতু আমরা এই বিক্রিয়া কেপি হিসাব করব, এবং এক্ষেত্রে বলে দিতে দেখো আলফার ভ্যালু 60% বিক্রিয়া করতেছে, আলফা দেওয়া আছে আমাদের 60%। আমরা জানি আলফা মানে কি বলতো, উপরে কতটুকু বিয়োজিত হচ্ছে বা বিয়োজনের পরিমাণ, যেটা এক্ষেত্রে দেখো কিউ এর জন্য এক্স, আর নিচে কিন্তু আদিমূল সংখ্যা। এখন আমরা কিউ2 এর জন্য নিচ্ছি, তখন আদিমূল সংখ্যা কিন্তু 1.2, এত ইকুয়ালস টু 60% মানে কি 60/100।
100। এটা যদি ভাইয়া ক্যালকুলেট করি তাহলে চলে আসতেছে 0.72। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেছি। বলতো কেপি বের করার জন্য আমাদের টোটাল মোল লাগে না? এই বিক্রিয়ায় টোটাল মোলটা কত আসতেছে সাম্যাবস্থায়? টোটাল মোল আসবে, এই তিনটা যোগ করে দাও, তাহলে সিম্পলি দাঁড়াচ্ছে 2.2 মোল। বাস। এখন বলো তো আমরা কেপি হিসাব করতে পারবো কিনা? কেপির ফর্মুলা কি? সিম্পলি কেপিটা আসবে, উপরে আমাদের প্রেসার অফ পি কিউ, তার উপরে হোল স্কোয়ার, আর নিচে হবে প্রেসার অফ পি টু ইন্টু প্রেসার অফ কিউ টু। আশা করে ফেলি। প্রেসার অফ পি কিউ কি হবে? মোট চাপ হচ্ছে পি ইন্টু নিজের মোল দেখো 2x ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা হচ্ছে 2.2। এই পুরোটার উপরে থাকবে হোল স্কোয়ার। পি পি টু এর জন্য কত হবে দেখো, নিজের মোল হচ্ছে 1 মাইনাস এক্স, মোট মোল হচ্ছে 2.2 গেল। এরপর কিউ এর জন্য কত হবে, মোট চাপ ইন্টু নিজের মোল হচ্ছে 1.2 মাইনাস এক্স ডিভাইড বাই 2.2। বাস, এখানে দেখো পি গুলো কেটে যাচ্ছে। সো এই ইকুয়েশনে তুমি যদি জাস্ট এক্স এর ভ্যালু, যেটা কিনা কত বলতো 0.72, এটা এনে ইনপুট দিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কেপি এর ভ্যালু আমরা পেয়ে যাব। সেটার ভাইয়া করলাম না। বলো বুঝতে পারছি কিনা? আমরা চলো তো এবার ঘ নাম্বারটা দেখে ফেলি। ঘটা আসলে দেখার কিছু নাই, এটা আমাদের সেই রিপিটেটিভ কোয়েশ্চেন যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ করতে হলে তোমার কি কি পদক্ষেপ নিতে হবে, এটা আমরা কয়েকবার দেখে আসছি। তাহলে চলো আমরা নেক্সট সিকিউতে চলে যাই। এক্ষেত্রে লক্ষ্য করো, আমাদের কোয়েশ্চেনে বিয়োজন মাত্রার ভ্যালু দিয়ে দিছে এবং আমাদেরকে কেপি ক্যালকুলেট করতে বলছে, কিন্তু কোয়েশ্চেনে কিন্তু বিক্রিয়া পাত্রের শুধু আয়তন বলা আছে। আমাদেরকে বিক্রিয়া পাত্রের আয়তন বলে দিলে আমরা কেসি বের করতে পারবো। কেপি বের করার জন্য কিন্তু চাপের মান জানা লাগবে। আগের ম্যাথে আসলে কি হয়েছিল দেখবে, আগের ম্যাথে ডেল্টা এন এর মানটা 0। এই কারণে ওই বিক্রিয়া তোমার চাপ এবং আয়তন কোনোটা না দেওয়া থাকলেও বের করা যেত। কেন দেখো, উপরে নিচে চাপ চাপ কেটে যাচ্ছিল, পি স্কয়ার। সেই ক্ষেত্রে কেপি আর কেসির ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি সেমও আসে, তোমরা করে দেখবা। কিন্তু আমরা এখন যে ম্যাথটা করতেছি এখানে চাইলেও আমরা সরাসরি কেপি বের করতে পারবো না, কারণ চাপ দেওয়া নাই। এক্ষেত্রে আমরা কেসি বের করতে পারবো। তাহলে চলো তো করে দেখি কেসিটা কিভাবে বের করবো। ধরো আমার এক্স থেকে বিক্রিয়া যেটা দেওয়া আছে তৈরি হচ্ছে 2 মোল ওয়াই। তাহলে ভাইয়া ধরে নিচ্ছি শুরুতে আমার এক্স ছিল 1 মোল, ওয়াই ছিল না। আমার সাম্যাবস্থায় যখন গেল তখন এক্স এর থেকে যদি এক্স মোল বিয়োজিত হয় 1:2 রেশিও, তাহলে এক্ষেত্রে তৈরি হবে কিন্তু 2x মোল। কোয়েশ্চেনে দেখো বিয়োজন মাত্রা গিভেন, আলফার ভ্যালু গিভেন। বলতো বিয়োজন মাত্রা বা আলফা মানে কি? উপরে হচ্ছে কতটুকু বিয়োজিত হচ্ছে বা এক্স, আর নিচে আদি ঘনমাত্রাটা। তাহলে দেখো আলফার ভ্যালু দেওয়া আছে 40% বা 40/100। এক্স আমি বের করতে চাই, আর আদি পরিমাণটা দেখো আমার 1। তোমরা বলতে পারো ভাই আপনি তো মোল নাম্বার বসাচ্ছেন, ভলিউমও দেখো 1, n/v করলে এটাই আসবে। তো এখান থেকে এক্স এর ভ্যালুটা চলে আসতেছে দেখো সিম্পলি 0.4। তাহলে কিন্তু আমরা এক্স পেয়ে গেলাম। দেখো এক্স এর ভ্যালু পেয়ে গেলে এটা চলে আসতেছে 0.6, এটা চলে আসতেছে সিম্পলি 0.8। এবার চাইলেই কিন্তু আমরা কেসি ক্যালকুলেট করতে পারি। কিভাবে? কেসি ইকুয়ালস টু হবে আমাদের ওয়াই এর যে কনসেন্ট্রেশন তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এর কনসেন্ট্রেশন। বাস, আমরা বসাই দিই চলো। ওয়াই এর কনসেন্ট্রেশন আসতেছে 0.8, ঘনমাত্রার জন্য আমাদের আয়তন তো 1 দ্বারা ভাগ, তো সেমই থাকবে আলটিমেটলি 0.6/1। ভাইয়া ক্যালকুলেট করে বলি, ভ্যালুটা আসতেছে 1.067। তাহলে এবার আসো আমরা কেপি এবং কেসি এর মধ্যে যে সম্পর্ক তার মাধ্যমে কেপি বের করে ফেলি। কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। দেখো তো এই বিক্রিয়ার ডেল এন কত হবে? উৎপাদ আছে 2 মোল, বিক্রয়ক আছে 1 মোল, তাহলে ডেলেন কিন্তু 1 চলে আসতেছে। তাহলে সিম্পলি হবে 1.067 ইন্টু এই ফর্মুলা আর এর মান বারবার বলছি 0.0821 ইন্টু আমাদের টেম্পারেচার যদি তুমি কেলভিনে নিয়ে যাও 298 কেলভিন। বাস, এটা বসাই দিলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত কেপি এর মানটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছি। এবার চলো আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। ঘতে দেখো কি বলা হয়েছে। এর আগে আমরা এরকম একটা ম্যাথ করছিলাম, আমরা চাপের পরিবর্তন করছিলাম। এবার আয়তন পরিবর্তন করছে, আয়তন দ্বিগুণ অথবা অর্ধেক, এবং এক্ষেত্রে বিয়োজন মাত্রা বা আলফা আমাদের চেঞ্জ হবে কিনা সেটা বের করবো। চলো তো করে ফেলি। তাহলে এক্ষেত্রে কিন্তু দুটো কেস। ধরো কেস ওয়ানে আমরা আয়তন দ্বিগুণ করতেছি। কেস ওয়ানে আমাদের ভি হয়ে গেছে দেখো 2 লিটার। আগে ছিল 1 লিটার, এখন হয়ে গেছে কত, দ্বিগুণ দিয়ে আমরা ম্যাথটা করতে চাচ্ছি যখন 2 লিটার। এবং ভাইয়া আগেও বলছিলাম একই তাপমাত্রা কিন্তু সাম্য ধ্রুবক, অর্থাৎ এক্ষেত্রে কেসি একই থাকবে। অর্থাৎ আগেও 1 লিটারের বেলা কেসি যা, এখন 2 লিটারের বেলা কেসি কিন্তু তাই থাকবে। সেটাকে কাজে লাগিয়ে দেখো আমি ইকুয়েশন লিখবো কিভাবে। এক্স এর থেকে তৈরি হচ্ছে আমাদের কি 2y। ধরো এক্ষেত্রে নতুন যে আলফা, সেটাকে আমি ধরলাম আলফা 1। সেটা কিভাবে বের করবো? ধরো টাইমের শুরুতে এটা 1 মোল, আগে ওটা ছিল না, সাম্যাবস্থায় এসে ওর থেকে ভেঙে যাচ্ছে 1 মাইনাস এক্স, এখানে তৈরি হচ্ছে কিন্তু 2x। এই এক্সটাই সলভ করা আমাদের মেইন কাজ, কারণ এক্স আর আলফার ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি সেম আসবে। আলফা ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই আদি পরিমাণ দেখো 1, তাহলে কিন্তু এখানে এক্স আর আলফা সেমই চলে আসবে। তো থাক, ওইটা পরে দেখবো না, আগে আসো আমরা এক্সটা বের করে ফেলি। এখান থেকে কিভাবে করব বলো তো। কেসির ফর্মুলা কি?
কেসি হচ্ছে সিম্পলি ওয়াই এর যে ঘনমাত্রা তার উপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্স এর ঘনমাত্রা। বলো তো ওয়াই এর ঘনমাত্রা কি হবে? সিম্পলি টোয়াইস এক্স বাই, এখন ভলিউম হচ্ছে 2, এত এর উপর হোল স্কয়ার, আর নিচে হবে শুধুমাত্র আমাদের 1 মাইনাস এক্স বাই 2। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে চলে আসতেছে টোয়াইস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। আমরা কিন্তু জানি কেসি এর মান আগের স্লাইডে দেখো বের করা আছে, কেসি এর মান ছিল 1.067। এটাকে আমরা কাজে লাগাবো, এখানে বসাই দিব। কেসি ছিল কিন্তু 1.067, আর গুণন করে দাও, থাকতেছে 1.067 মাইনাস 1.067 এক্স এত ইকুয়ালস টু টোয়াইস এক্স স্কোয়ার। ভাইয়া এখান থেকে এক্সটাকে সলভ করতেছি, এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে 0.51। তাহলে বলো তো এক্ষেত্রে আমাদের আলফা কত চলে আসবে? আলফা কিন্তু সিম্পলি উপরে এক্স নিচে আদি ঘনমাত্রা, উপরে তাহলে বসতেছে 0.51 আর আদি ঘনমাত্রা তো 1 ইন্টু তুমি যদি শতাংশে নাও এত পার্সেন্টেজ করে দেখো ঠিক 51% হয়ে গেল। কিন্তু আগে যেটা ছিল 40%, এখন কিন্তু আলফা বেড়ে গেল। কারণ দেখো তুমি যখন আয়তন দ্বিগুণ করতেছো, পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? আয়তন দ্বিগুণ করা মানে কিন্তু চাপ হ্রাস করা বা চাপ অর্ধেক করা। চাপ যদি হ্রাস পায় এই বিক্রিয়া দেখো সামনের দিকে কিন্তু অগ্রসর হবে, কারণ চাপ বাড়ালে বিক্রিয়া পেছনে আসতো বেশি থেকে কমের দিকে, তাহলে চাপ হ্রাস করলে বিক্রিয়া সামনে যাবে। আমরা যেহেতু চাপ হ্রাস করতেছি তাই বিক্রিয়াটা সামনে যাচ্ছে। তোমাদের কাজ থাকবে এটার কেস টুটা, কেস টুতে কি হবে? আয়তনটা তখন অর্ধেক করবো আমরা, অর্ধেক করলে আয়তন দাঁড়াবে কিন্তু হাফ। আয়তন হাফ হলে আলফাটা কত হবে সেটা তোমরা ক্যালকুলেট করবে, এবং ধরে ফেলার কথা তখন কিন্তু আলফা কমে যাবে, কারণ আয়তন অর্ধেক করা মানে চাপ দ্বিগুণ করা, চাপ বেড়ে যাচ্ছে, চাপ বাড়ালে বিক্রিয়াটা কিন্তু পেছনের দিকে আসতেছে, আর বিক্রিয়া পেছনে আসা মানে আমাদের বিয়োজন কমে যাওয়া বা আলফার ভ্যালু কমে যাওয়া। তো কেস টুটা তোমরা করে ফেলবে। ক্লিয়ার? চলো আমরা পরের সিকিউতে চলে যাই। এক্ষেত্রে দেখো আমাদের গ নাম্বারে বলে দিছে সাম্য মিশ্রণে PCl5 এর ঘনমাত্রা যদি এত মোল পার লিটার হয় তাহলে অন্য দুটি উপাদানের ঘনমাত্রা নির্ণয় করো। আমরা কি করছি দেখো, এত আয়তনের একটি পাত্রে এত মোল PCl5, এত মোল Cl2, এত মোল PCl3 মিশ্রিত করছি, এইখান থেকে এই বিক্রিয়াটা হয়েছে, এবং যেখানে Kc এর ভ্যালু আমাদেরকে বলে দিছে। তাহলে দেখো বিক্রিয়াটা কি, PCl5 সে বিয়োজিত হয়ে তৈরি করতেছে PCl3 প্লাস হচ্ছে Cl2, এবং এখানে আমরা উৎপাদ এবং বিক্রিয়ক সবাইকে ইনিশিয়ালি নিছি, তিনটাকেই নিয়ে বিক্রিয়াটা শুরু করছি। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, সামনে না পেছনে, ওইটা কিন্তু আমরা ডিটারমাইন করব ঘ নাম্বারে। গতে জাস্ট আমাদের রেগুলার যে সাম্য মিশ্রণের ম্যাথ সেটা দিয়ে আসো করি। ইনিশিয়ালি টাইম ধরো 0, এরপর আমরা সাম্য অবস্থায় যাব, শুরুতে ধরো পরিমাণটা 1, এটা 0, এটা 0, 1 থেকে x বিয়োগ যাবে 1:1, এখানে x তৈরি হবে। তাহলে বলো তো সাম্য মিশ্রণে একজনের ঘনমাত্রা আমাদের গিভেন আছে, কারটা? PCl5 এরটা। বলো তো এখানে PCl5 এর ঘনমাত্রা কি হবে? PCl5 এর যে ঘনমাত্রা সেটা হবে মোল নাম্বার কত, 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই ভলিউম। দেখো তো ভলিউম আমাদের বলা আছে 0.5 লিটার ডিভাইডেড বাই 0.5। এই কনসেন্ট্রেশনই আমাদের বলে দিছে কত, 0.2065, এত ইকুয়ালস টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 0.5। দেখো এখান থেকে এক্সটাই আমাদের সলভ করতে হবে। ভাইয়া করে বলি, এক্স আসতেছে 0.897 এত। তাহলে দেখো তো তুমি যদি এক্স পেয়ে যাও, তোমাকে কোয়েশ্চেনে বলছে অন্য দুটি উপাদানের ঘনমাত্রা, সেটা আমরা পারবো না। PCl3 আর Cl2 এর ঘনমাত্রা কিন্তু এখানে সেম হবে। কেন? দেখো ওদের ঘনমাত্রা কি, মোল বাই আয়তন, মোল দেখো দুজনের সেম, এক্স ডিভাইডেড বাই ভি হচ্ছে 0.5। তো সিম্পলি তোমরা এখানে এক্স এর ভ্যালুটা বসায় দাও এখান থেকে এনে, আর 0.5 দ্বারা তো আমরা ভাগ করতেছি, তার মাধ্যমে কিন্তু দুজনের পরিমাণটা পেয়ে যাচ্ছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ঘ নাম্বারটা, একটু ভিন্নধর্মী প্রশ্ন, সাধারণত এগুলো অ্যাডমিশনে আসে, সেটা বোর্ডে চলে আসছে। চলো করে ফেলি। আমরা যখন পাত্রে তিনটি মৌলকেই নিয়ে বিক্রিয়াটা সাধন করতেছি তখন আমরা আসলে জানি না বিক্রিয়াটা কি সম্মুখ দিকে যাবে নাকি পশ্চাৎ দিকে যাবে ওই মুহূর্তে। কারণ দেখো আমরা যখন শুধু বিক্রিয়ক নেই তখন উৎপাদক থাকে না, তাই বিক্রিয়ক ভেঙে যেয়ে উৎপাদক তৈরি করে। বাট এই মুহূর্তে তিনজনই আছে, কেন? দেখো কোয়েশ্চেনে ও আছে 0.105, PCl3 আছে কত 0.045, Cl2 আছে কত দেখো 0.045। তাহলে এরা সবাই যখন আছে, এই দুটোর মূল নাম্বার সেম, হ্যাঁ সবাই যখন আছে, আমি না আসলে জানি না বিক্রিয়াটা কোন দিকে যাবে। এই জন্য আমরা করবো কি, আমাদের কোয়েশ্চেনে দেখো কেসি দেওয়া আছে, আমরা একটা টার্ম বের করবো যেটাকে বলা হয় কিউসি। কিউসিটা আসলে কেসির মতোই একটা রাশি, শুধু পার্থক্য কি, কেসি ছিল সাম্যাবস্থায় আর এটা কিন্তু টাইম দেখো জিরোতে। মনে করে দেখো কেসির ইকুয়েশন কিন্তু আমরা লিখতাম যখন আমরা ইকুইলিব্রিয়ামে আসি সেখান থেকে, বাট কিউসি আমরা যে কোনো অবস্থায় লিখতে পারবো। সো আমরা এই টাইমের গণনা শুরুতে বা জিরোতে এটা বের করতে চাই। দেখো কিউসি কি হবে, সিম্পলি তোমার Cl2 এর যে ঘনমাত্রা ইনটু PCl3 এর যে ঘনমাত্রা ডিভাইডেড বাই হবে PCl5 এর যে ঘনমাত্রা। তাহলে সাম্যাবস্থার যে সাম্য ধ্রুবকটা সেটাকে বলা হয় কেসি, আর সাম্য অবস্থা ব্যতীত অন্য অবস্থা এটাকে বলা হচ্ছে কিউসি। আশা করি ফেলি ভ্যালুটা কত আসবে, 0.045 ডিভাইডেড বাই ভলিউম হচ্ছে 0.5। এরকম রাশি উপরে দেখো দুইটা আছে, দুজনের সেম, আর নিচে হবে 0.105
ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 0.5। ভাইয়া করে বলি ভ্যালুটা, এক্ষেত্রে আসতেছে 0.86। এখন কোয়েশ্চেনে একটু কেসির ভ্যালুটা লক্ষ্য করো তো কত দেওয়া, 4.2 10⁻², অর্থাৎ এই ভ্যালুটা দ্বারা বোঝায় 0.042। কেসি তাহলে কি কিউসির থেকে ছোট না? কিউসি হচ্ছে কেসির থেকে বড়। অর্থাৎ ধরো একটা সংখ্যা রেখা ভাইয়া চিন্তা করাই তোমাদেরকে, এই ধরো একটা সংখ্যা রেখা ভাইয়া নিলাম, এই সংখ্যা রেখায় আমাদের প্রাইমারি মাঝখানে থাকবে হচ্ছে কেসি। কিউসি যদি কখনো কেসি থেকে বড় হয়ে যায়, ও পেছনের দিকে আসবে, অর্থাৎ বিক্রিয়া তখন পশ্চাতে আসবে। কিউসি যদি কখনো কেসি থেকে ছোট হয়, তখন বিক্রিয়া সামনের দিকে যাবে। এক্ষেত্রে কি কিউসি বড় না, তাহলে বিক্রিয়া কিন্তু এক্ষেত্রে পেছনের দিকে আসবে। পেছনের দিকে আসবে মানে কি, এরা বিয়োজিত হয়ে PCl5 তৈরি করবে। বুঝতে পারতেছি কিনা? অর্থাৎ এক্ষেত্রে জিনিসটা হবে 0.045, এখান থেকে এক্স হ্রাস পাবে 0.045, এখান থেকে এক্স হ্রাস পাবে, আর এদিকে তৈরি হবে 0.105 প্লাস এক্স, কারণ বিক্রিয়াটা এখন পেছনের দিকে আসতেছে। বুঝতে পারছি কিনা? এরপর আমাদের ম্যাথ করতে হবে না, কারণ কোয়েশ্চেনে এটাই চাইছে যে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে। তাহলে এটার ডিসিশনটা নিতে হয় কিন্তু এতটুকু অংশ থেকে। এই সংখ্যা রেখাটা মনে রেখে দাও যে আমরা কিউসি বের করব, করে কেসির সাথে তুলনা করব। যদি কিউসি কেসির থেকে বড় হয় তাহলে বিক্রিয়া পেছনে আসবে, যদি কিউসি ছোট হয় তাহলে সচরাচরের মতো বিক্রিয়াটা সামনের দিকেই যাবে। ক্লিয়ার কিনা? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। চলো আমরা এবার পরের ম্যাথে চলে যাই। একটা বোরিং টাইপের ম্যাথই করব। ঘ নাম্বারটা তোমরা পারবা, AB3 এর সর্বোচ্চ উৎপাদ, এটা আমরা কয়েকবার করে ফেলছি, আমরা গটা করবো। আমাদের রাশিমালা প্রতিপাদন করতে হবে, একটু বোরিং আর কি, বাট আশা করি। আমাদের বিক্রিয়াটা কি, A2 3 অণু B2 এর সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে কি আমাদের 2 অণু AB3, কাইন্ড অফ ওই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া সংশ্লেষণের মতো। ধরো যেহেতু ইনিশিয়াল পরিমাণ দেওয়া নাই, তাই ভাইয়া টাইমের শুরুতে যে পরিমাণটা সেটা ধরে নিব, এবং সাম্যাবস্থাটা পরে সাম্যমূলার ইকুয়েশন দিয়ে বের করব। ধরো ভাইয়া ধরে নিচ্ছি টাইমের শুরুতে ছিল হচ্ছে A 1 মোল, কারণ দেওয়া নাই দেখেও সহগের রেসপেক্টে ধরতেছি। B ছিল 3 মোল এবং A ছিল না। আসো এবার লিখে ফেলি, এর থেকে যদি x মোল বিয়োজিত হয়, B এর থেকে কত মোল বিয়োজিত হবে বলতো, 3x না? একইভাবে এখান থেকে কত মোল তৈরি হবে বলতো, 2x না? কারণ 1:3:2 তে ওরা বিক্রিয়া করে। আমার কেপি বের করতে হলে কিন্তু মোট মোল সংখ্যা দরকার হয়। তাহলে এখান থেকে আসলে টোটাল মোলটা নিই, টোটাল মোল নাম্বার সেটা আসতেছে, যোগ করে দাও তিনটা সাম্য অবস্থায়, যোগ করে দিলে আসে পরে 4 - 2x এত মোল। আসো এবার আমরা কেপির ইকুয়েশন লিখবো। বলো তো কেপির ইকুয়েশনটা কি? কেপি কিন্তু সিম্পলি এখানে আসবে যে আমাদের পার্শিয়াল প্রেসার অফ AB3, সেই AB3 এর উপরে পাওয়ার যাবে স্কয়ার, নিচে হবে পার্শিয়াল প্রেসার অফ A2 ইনটু হবে পার্শিয়াল প্রেসার অফ দেখো B2, তার উপরে কিন্তু সহগটা কিউব আকারে চাপ। এবার আসে ইকুয়েশন লিখি। পার্শিয়াল প্রেসার মানে কি বলতো, মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ না? মনে করে দেখো, এক্ষেত্রে মোট চাপটা কত, মোট চাপ হচ্ছে আমাদের P ইনটু মোল ভগ্নাংশ, AB3 এর নিজের মোল হচ্ছে 2x, আর নিচে হবে মোট মোল যেটা হচ্ছে 4 - 2x, এর উপরে থাকবে হোল কিউব। আর এখানে A2 এর বেলায় হবে P ইন্টু 1 - x ডিভাইডেড বাই 4 - 2x। একইভাবে পরের জনের ক্ষেত্রে হবে কি, P ইন্টু 3 - 3x ডিভাইডেড বাই 4 - 2x। এটার উপরে টু দি পাওয়ার 3 হয়ে যাবে। আচ্ছা আগেরটার উপরে কিন্তু পাওয়ার 2 ছিল, উপরেরটা কিন্তু পাওয়ার 2 ছিল, এই যে স্কয়ার। এখন জাস্ট এটা একটু আমাদেরকে ধরো ছোট করতে হবে, একটু সরল করতে হবে, এই আর কি। বোরিং এই জন্য ভাইয়া বলছিলাম। দেখো প্রেসার অনেকগুলা কেটে যাচ্ছে, উপরে হচ্ছে কি ভাইয়া লিখি, 4x² ডিভাইডেড বাই 4 - 2x এর উপরে স্কয়ার থাকতেছে। নিচে দেখো থাকলো কি, প্রেসার উপরে দুইটা নিচে চারটা, সো প্রেসারটা কিন্তু নিচে থেকে থাকে দুইটা। নিচে এখানে হচ্ছে 1 - x ডিভাইডেড বাই 4 - 2x হয়ে যাচ্ছে দেখো চারটা, ইন্টু এখানে 3 কমন নিয়ে নিলে কিন্তু 1 - x হয়ে যায় তিনটা, আবার 3 এর উপরে কিউব আছে। তাহলে পরের লাইনে দেখো আমরা নিয়ে লিখতে পারি 4 - 2x এর উপরে হোল স্কয়ার, নিচে থাকতেছে p² ইন্টু 1 - x এর উপরে পাওয়ার 4 ইন্টু উপরে 4 আর নিচে 27। এই একটু বোরিং টাইপের একটা ম্যাথ, আর এই যে যেহেতু প্রতিপাদন করতে দিছে তাই আমাদের করা লাগলো কেপি এর ভ্যালু এটাই থাকতেছে। বাস, সবাই ক্লিয়ার কিনা বলো? এই হচ্ছে আমাদের কেপিকেসি এর ওভারঅল সবগুলো টাইপ। আশা করি তোমরা যদি ভাইয়ের সাথে সাথে ওই সাম্য মলের অবস্থাটা বুঝতে পারো, তাহলে কেপিকেসির যে কোনো টাইপই করতে পারবা। আর সর্বশেষে ঘ নাম্বারে কিন্তু লাসা তেলের নীতি থেকে কোয়েশ্চেন থাকেই থাকে, সো ওইটা যেন একটু গুরুত্ব দিয়ে বুঝে ভালো মতো পড়ো, তাহলে চাইলেই কিন্তু তোমরা একটা ভালো নাম্বার ইনশিওর করতে পারবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে এই প্লে লিস্টের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।